নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। আজ একটি বার্নিং ইস্যু নিয়ে, এই মুহূর্তে চলা ট্রেন্ডিং ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য তুলে ধরব, কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বেশি আলোচিত বিষয় হলো ইলেকটোরাল বন্ড এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলা জনস্বার্থ মামলা। বন্ধুরা, এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কিভাবে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড পেত, কিভাবে ইলেকটোরাল বন্ড বাজারে আসার আগে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড পেত, সেই সব বিষয়ই আজকের এই আলোচনাতে আমি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরব। তাই বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি সঠিক এবং নির্ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, চলুন প্রথমে জেনে নিই যে এই ইলেকটোরাল বন্ড আসলে কি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2017-18 সালের যে বাজেট পেশ করে, সেখানে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রয়াত অরুণ জেটলি, এই ইলেকটোরাল বন্ড সংক্রান্ত একটি বিল পেশ করেন এবং সেই বিলের উপরে যাতে বিস্তারিতভাবে কোন রকম আলোচনা বা বিতর্ক না ওঠে, সেই জন্য এই বিলটিকে অর্থ বিল হিসেবে তকমা দিয়ে সংসদে পেশ করেন এবং পাশ করিয়ে নেন। বন্ধুরা, যেদিন সংসদে বা লোকসভায় এই বিল তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি মহাশয় পেশ করেন, সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে স্বাধীনতার 70 বছর পর আজ দেশ একটা স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট সিস্টেম পেল, যে সিস্টেমের মধ্যে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কোম্পানির কাছ থেকে কর্পোরেট ফান্ড সংগ্রহ করবে। তাহলে তার আগে অর্থাৎ এই 2017 সালের আগে কিভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ডিং পেত, চলুন সেটা একবার দেখে নিই। এই বিল পাস হওয়ার আগে পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো সরাসরি কোনো ব্যক্তি বা সংস্থার তরফ থেকে অনুদান পেত, অর্থাৎ সরাসরি ফান্ড সংগ্রহ করত এবং যে ব্যক্তি বা সংস্থা পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ড দিত বা অর্থ দিত, সেই প্রদেয় অর্থ তাদের সংশ্লিষ্ট বছরের আয়কর থেকে এক্সেম্পট হতো, অর্থাৎ বাদ যেত। এ প্রসঙ্গে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানিগুলো 2017 সালের আগে পর্যন্ত যে ফান্ড পলিটিক্যাল পার্টিগুলোকে দিত, সেটা দিতে হতো হয় চেক মারফত বা ড্রাফট মারফত। 20,000 টাকার উপরে হলে চেকের মাধ্যমে দিতে হতো, আর 20,000 টাকার নিচে হলে ক্যাশে দেওয়া যেত। 20,000 টাকার নিচে যে ফান্ডগুলো পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক দলগুলো পেত, কোনো ব্যক্তি বা সংস্থা যার কাছ থেকে পাক না কেন, সেই উপার্জনগুলো, সেই অর্থরাশিগুলো সংশ্লিষ্ট পলিটিক্যাল পার্টির ইনকাম ট্যাক্স রিটার্নে তারা আননোন সোর্স বলে ঘোষণা করত। আর এর মধ্যেই ছিল একটা দুর্নীতির গন্ধ, দুর্নীতির সূত্রপাত। কারণ বড় বড় কোম্পানির যে বড় বড় ডোনেশনগুলো বা বড় বড় কর্পোরেট প্রোফাইলগুলোর যে বড় বড় ডোনেশন, তারা কি করতো, তারা চেকে না দিয়ে ছোট ছোট অ্যামাউন্টে 20,000 টাকার নিচে ভাগ করে করে অনেকগুলো অ্যামাউন্টে দিত, পলিটিক্যাল পার্টিগুলোকে দিত। ফলে দেখা যেত যে 2017 সালের পূর্বে এই পলিটিক্যাল পার্টিগুলো ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে যে রিটার্ন ফাইল করত, সেই রিটার্নে দেখা যেত যে প্রায় অ্যাভারেজ আমি বলছি 76% এই আননোন সোর্স থেকে তাদের উপার্জন হতো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতেই। এবং এমনও হয়েছে যে বহুজন সমাজ পার্টি বা বিএসপির একটা অর্থবর্ষে এমনও দেখিয়েছে তারা যে তাদের 100% উপার্জনটাই ছিল আননোন সোর্স, অর্থাৎ 20,000 টাকার নিচে। আর এখানেই ছিল হচ্ছে রহস্যের গন্ধ। কারণ এই 20,000 টাকার নিচে যে ফান্ডগুলো, সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে তার সোর্স জানাতে হতো না। পলিটিক্যাল পার্টিগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে সোর্স জানাতে বাধ্য ছিল না। সেই কারণেই প্রয়োজন হয় একটা নতুন সিস্টেমের, যে সিস্টেমটা চালু করতে গিয়ে হয়তো বা কোনো ভালো উদ্দেশ্য নিয়েই চালু করা হয়েছিল, কিন্তু সেই সিস্টেম আজ বিপর্যয়ের মুখে, সেই সিস্টেম আজ দুর্নীতির কবলে, এবং এই সিস্টেমের সবচাইতে বেশি লাভবান হয়েছে ভারতবর্ষের 1 থেকে 2টো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি। বন্ধুরা, এবারে আসি
ইলেকটোরাল বন্ড নিয়ে আলোচনায়। ইলেকটোরাল বন্ড আমি আগেই বলেছি 2017-18 অর্থবর্ষে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে লোকসভায় এই বিল পেশ করেন এবং একে আখ্যা দেন অর্থ বিল হিসেবে। আমাদের সংসদে, আমাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো বিল যদি অর্থ বিল হিসেবে লোকসভায় পেশ করা হয়, সেই বিলের উপরে রাজ্যসভা থেকে তার কোনো আলোচনারও দরকার হয় না, বা কোনো স্ক্রিনিং কমিটি বা পার্লামেন্টারি যে সমস্ত কমিটিগুলো রয়েছে তাদের কাছ থেকে কোনো স্ক্রিনিং এরও প্রয়োজন হয় না। ফলে সেই বিল অটোমেটিক্যালি আইনে পরিণত হয়। 2017-18 অর্থবর্ষের বাজেটে এই বিল লোকসভায় পেশ করা হলেও কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক 2018 সালের 2 জানুয়ারি এই বিলটিকে আইনে পরিণত করার উদ্দেশ্যে গেজেটি নোটিফিকেশন প্রকাশ করে। ফলে ওই বছরই অর্থাৎ 2018 সালের মার্চ মাস থেকেই কর্পোরেট প্রোফাইলগুলো, কর্পোরেট কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো এই বন্ডের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অর্থ প্রদান করতে শুরু করে। এবার আসছি যে এই বন্ড কিভাবে কাজ করত এবং কিভাবে কর্পোরেট কোম্পানিগুলো এই বন্ডের মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলোকে অর্থ প্রদান করত। বন্ধুরা, সংক্ষেপে জানিয়ে রাখি, অরুণ জেটলি যেদিন এই বিল সংসদে প্রকাশ করেন বা পেশ করেন, সেদিনই কিন্তু আরো দুটো সংশোধনী বিল সংসদে লোকসভায় পাশ করানো হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আইন, যে আইনের মধ্যে আগে এই ইলেকটোরাল বন্ডের কোনো সংস্থান ছিল না। ফলে ইলেকটোরাল বন্ড নতুন করে চালু করতে গেলে আরবিআই এর রুলসটা পরিবর্তন করা জরুরি ছিল, সেটাকেও কিন্তু সেদিনই পরিবর্তন করা হয়, অ্যামেন্ড করা হয়। দ্বিতীয় হলো রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, অর্থাৎ যে আইনের বলে আমরা ভোটাধিকার প্রয়োগ করে আমাদের এই গণতান্ত্রিক দেশে আমাদের সরকারকে গঠন করতে গড়তে সহযোগিতা করি, সেই আইনেও কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো যাতে বন্ডের মাধ্যমে কোন পদ্ধতিতে কিভাবে অর্থ সংগ্রহ করবে সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু সংযোজন করা হয়। এবারে আসছি বন্ধুরা, এই বন্ড কিভাবে কাজ করবে তার একটা প্রাথমিক রূপরেখা আপনাদের সামনে তুলে ধরা। বন্ধুরা, এই বন্ড বিক্রির জন্য বেছে নেওয়া হয় ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই কে। এসবিআই কে অধিকার দেওয়া হয় এই বন্ড ছাপানোর এবং এই বন্ড বিক্রি করার। এসবিআই প্রাথমিকভাবে তাদের নির্দিষ্ট কিছু শাখা থেকে এই বন্ড বিক্রির ব্যবস্থা করে। কিভাবে এই বন্ড কিনতে হতো? এই বন্ড গুলো প্রিন্ট করা হয় প্রতি 1000 টাকার ডিনোমিনেশনে, অর্থাৎ 1000, 2000, 3000, 5000, 10000, 1 লক্ষ, 10 লক্ষ, এরকম 1 কোটি পর্যন্ত এক একটা বন্ডের ভ্যালুয়েশন নির্ধারণ করা হয়। পলিটিক্যাল পার্টিগুলো যে বন্ড যতগুলো ক্রয় করবে সেই বন্ড কেনার জন্য এসবিআই এর সেই নির্দিষ্ট শাখাতে যাবে এবং চেকের মাধ্যমে বা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে সেই বন্ডগুলো ক্রয় করবে। এরপর সেই পলিটিক্যাল পার্টির কেনা বন্ডগুলো তারা তাদের ইচ্ছা মতো, তাদের পছন্দ মতো রাজনৈতিক দলগুলির কাছে জমা করবে এবং রাজনৈতিক দলগুলিকে বন্ড ক্রয় করার দিন থেকে 15 দিনের মধ্যে এসবিআই এর সেই নির্দিষ্ট ব্রাঞ্চে জমা দিয়ে সেগুলোকে এনক্যাশ করতে হবে। এটাই হলো এই বন্ড বিক্রির পুরো পদ্ধতি। বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই বন্ড বাজারে আসার পর থেকেই ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং আরটিআই আন্দোলনের সঙ্গে থাকা বিভিন্ন ব্যক্তিত্ব এই বন্ডের গ্রহণযোগ্যতা, বন্ডের স্বচ্ছতা এবং এর গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। ইলেকশন কমিশনের কাছে আরটিআই অ্যাক্টিভিস্টরা একের পর এক আরটিআই করে জানতে চান যে এই বন্ডগুলোর মাধ্যমে কে কত টাকা কোন রাজনৈতিক দলগুলিকে দিচ্ছে। একই রকম ভাবে এসবিআই এর কাছেও কিন্তু আরটিআই করে জানতে চাওয়া হয়। এই সমস্ত আরটিআই গুলির উত্তর হিসেবে ইলেকশন কমিশন এবং এসবিআই প্রাথমিক কিছু তথ্য এই আরটিআই আন্দোলনকারীদেরকে তুলে দেয়, যেমন কতগুলি বন্ড বিক্রি হয়েছে, কত টাকার বন্ড বিক্রি হয়েছে, কোন কোন কোম্পানি কত টাকা বন্ড ক্রয় করেছে, এই সমস্ত তথ্য। কিন্তু এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক ধোঁয়াশার মধ্যে রয়েছি যে কোন রাজনৈতিক দলগুলো কোন কোম্পানির থেকে কত টাকা বন্ডের মাধ্যমে আজ অব্দি পেয়েছে। এই আরটিআই অ্যাক্টিভিস্টদের মধ্যে সবচাইতে বেশি আন্দোলন এবং সময় ব্যয় করেছেন যে ভদ্রলোক, তিনি আমাদের ভারতীয় নৌসেনার প্রাক্তন অধিকর্তা
কমোডর লোকেশ বাত্রা। তিনি একাধিক আরটিআই করে একাধিক তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, সংক্ষেপে এডিআর, এবং ভারতবর্ষের একটি রাজনৈতিক দল যেটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং বর্তমানে তথাকথিত শূন্য পাওয়া রাজনৈতিক দল সিপিআইএম মার্ক্সবাদী, এই দুটো সংস্থা মিলে সুপ্রিম কোর্টে 2017 সালের অক্টোবর মাসেই একটি জনস্বার্থ মামলা দায়ের করে। কিন্তু দেরিতে হলেও আজ সুপ্রিম কোর্ট কিন্তু নড়ে চড়ে বসেছে এবং 5 সদস্যের বিচারপতি, যার নেতৃত্বে রয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় মহাশয়, তার নেতৃত্বে গঠিত বেঞ্চ SBI কে এক কথায় বাধ্য করছে তথ্য একের পর এক তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সামনে আনতে। বন্ধুরা, ওই যে বলে না, কানুন কা হাত লম্বা হতা হয়, অর্থাৎ 17 সালে দায়ের হওয়া মামলা আর 24 সাল মানে 7 বছর বাদেও কিন্তু সত্যিটা সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেক তথ্যই অলরেডি প্রকাশিত হয়েছে, আরো তথ্য প্রকাশ হওয়ার জন্য কিন্তু শীর্ষ আদালত অলরেডি SBI কে নির্দেশ দিয়ে রেখেছে। বন্ধুরা, এই দীর্ঘ 7 বছর ধরে সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্ট গত 11 মার্চ যে রায় দান করে সেখানে দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, সুপ্রিম কোর্ট মনে করে যে এই যে ইলেকটোরাল বন্ড, এই ইলেকটোরাল বন্ড আমাদের দেশের ভোটারদের যে রাইট টু ইনফরমেশন রয়েছে, অর্থাৎ তথ্য জানার অধিকার, ভোটারদের তথ্য জানার যে অধিকার রয়েছে, অর্থাৎ আমরা বা আপনারা যে পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছি সেই পলিটিক্যাল পার্টিগুলো কোন কোম্পানি থেকে কত টাকা বা কোন ব্যক্তির থেকে কত টাকা ফান্ড সংগ্রহ করছে এবং ফান্ড সংগ্রহের আগে বা পরে সেই কোম্পানি বা ব্যক্তিকে কোনো অসৎ উপায়ে কোনো বেনিফিট বা সুবিধা পাইয়ে দিচ্ছে কিনা সেই তথ্য জানবার পুরো অধিকার কিন্তু ভারতীয় ভোটারদের আমাদের সংবিধান দিয়ে রেখেছে। অর্থাৎ প্রথম যুক্তি সুপ্রিম কোর্টের এখানে এটাই ছিল যে এই যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ, সেটা কিন্তু আমাদের ভোটারদের রাইট টু ইনফরমেশন, এই যে অধিকারটা সেটাকে কিন্তু ভায়োলেট করেছে। দ্বিতীয় যুক্তি হিসেবে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে সেটাও কিন্তু খুব আশ্চর্যজনক। তার কারণ এই বিলকে যেভাবে পাশ করা হয়েছে বা পাশ করানো হয়েছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক বলে এই বিলটিকেই কিন্তু পুরোপুরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তার কারণ কি? তার কারণ হলো তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এটিকে অর্থ বিল আখ্যা দিয়ে, যাতে এর উপরে কোনো তর্ক বিতর্ক সংসদে, উচ্চ কক্ষে বা রাজ্যসভায় না হয়, সেজন্য অর্থ বিল আখ্যা দিয়ে এটাকে পাশ করিয়েছে, যেটা পুরোপুরি অসাংবিধানিক। কারণ অর্থ বিল হতে হলে, অর্থ বিল হিসেবে আখ্যায়িত হতে গেলে যে যে ক্রাইটেরিয়া গুলো থাকা দরকার সেই ক্রাইটেরিয়া কিন্তু এই বিলের ছিল না। তার কারণ এই বিল থেকে যে বেনিফিট বা যে সুবিধা হবে তাতে আমাদের দেশের কিন্তু কোনো উপকারে লাগবে না, সরাসরি উপকারে লাগবে না, এর দ্বারা বেনিফিট পাবে পলিটিক্যাল পার্টিগুলো। ফলে সংসদে এরকম কোনো বিল কে অর্থ বিল হিসেবে আখ্যা দিয়ে পাশ করানোটাও কিন্তু অসাংবিধানিক বলেই দেশের সুপ্রিম কোর্ট মনে করছেন। বন্ধুরা, এখনো পর্যন্ত SBI যে ডাটা রিলিজ করেছে সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 3টে রাজনৈতিক দল সবচাইতে বেশি ফান্ড যারা পেয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রে দীর্ঘ 10 বছর ধরে ক্ষমতাসীন। তারা একাই 50% উপরে বন্ডের মাধ্যমে অর্থ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি এবং তৃতীয় স্থানে রয়েছে দীর্ঘ 70 বছর ধরে ভারতবর্ষে শাসন করা তথা এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। গত 15 মার্চ রিলিজ হওয়া ডেটা থেকে আরো একটি বিষয় পরিষ্কার যে দুর্নীতিগ্রস্ত, আমি এক কথায় বলছি দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী শিল্পপতি সান্তিয়াগো মার্টিন এর প্রতিষ্ঠিত ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস প্রাইভেট লিমিটেড সবচেয়ে বেশি এই কয়েক বছরে পলিটিক্যাল বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ভারতীয় রাজনৈতিক দলগুলিকে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে কুইক সাপ্লাই চেইন নামে একটা সংস্থা, যেটা রিলায়েন্স গ্রুপের সাবসিডিয়ারি সংস্থা বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এত ডেটা
গত 15 মার্চ এসবিআই ইলেকশন কমিশনকে জমা দেওয়ার পরেও আরো দুটো বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে, যে দুটো বিষয়ের উপরেই পুরো কেসটা বেজ ফান্ডামেন্ট দাঁড়িয়ে রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে বন্ডগুলোর যে ইউনিক নাম্বার, সেই ইউনিক নাম্বারগুলো প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের যে স্ট্যাম্প পেপারগুলো থাকে, যে স্ট্যাম্প পেপার দিয়ে আমরা জমি বা বাড়ির দলিল বানাই, রেজিস্ট্রেশন করি, সেই স্ট্যাম্প পেপারে একটা আলফানিউমেরিক নম্বর থাকে। ঠিক তেমনি এই ইলেকটোরাল বন্ডেও কিন্তু উপরে একটা আলফানিউমেরিক নাম্বার থাকে, যে নাম্বারটা খালি চোখে দেখা যায় না, আলট্রাভায়োলেট রে ওর উপরে ফেললে তবেই সেই নাম্বারটা ভিজিবল হয়। সেই ইউনিক নাম্বার প্রকাশ করতে হবে। ইউনিক নাম্বারগুলো যদি প্রকাশ হয়, তাহলে কোন বন্ডের মাধ্যমে কত টাকা কোন কোম্পানি কোন রাজনৈতিক দলকে দিয়েছে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হবে। দ্বিতীয় যে বিষয়টা এসবিআই এখনো পর্যন্ত সাপ্রেস করে রেখেছে, সেটা হলো এই বন্ডের মাধ্যমে টাকা কালেকশন শুরু হয় 2018 সালের মার্চ থেকে। অথচ এসবিআই যে ডেটা দিয়েছে ইসিআই কে, সেখানে ডেটা দেওয়া হয়েছে 2019 সালের এপ্রিল মাস থেকে। অর্থাৎ এক বছরের ডেটা কিন্তু এখানে পুরোপুরি মিসিং। যদি এসবিআই যুক্তি দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে নাকি এই এক বছরের ডেটার কথা লেখা ছিল না, যদিও সুপ্রিম কোর্ট এই ডেটাটুকু কিন্তু প্রকাশ করার জন্য নির্দেশ অলরেডি দিয়ে রেখেছে। বন্ধুরা, আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু তাকিয়ে রয়েছি কবে এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই দুটো বিষয়, অর্থাৎ এক হচ্ছে ইউনিক কোড সমেত কোন পার্টি, কোন পলিটিক্যাল পার্টি, কোন কোম্পানি থেকে কত টাকা নিল সেই তথ্য প্রকাশ করার, এবং দ্বিতীয় বিষয় হলো মার্চ 2018 থেকে এপ্রিল 2019 এই এক বছরের কে কত টাকা পেয়েছে সেই হিসাব সামনে আসার জন্য আমরা ভারতীয়রা তাকিয়ে রয়েছি। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের যদি আমার এই ইনফরমেশনগুলো ভালো লাগে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার এই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে সামাজিক মাধ্যমে শেয়ার করে বন্ধুদেরকে জানবার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।